নমস্কার। আজ আমি আপনাদেরকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে গল্পটির দ্বিতীয় পর্ব পড়ে শোনাব। গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল আপনাদের কাছে। ইহাদের পিস্তুত বোন এলোকেশীর অবস্থা ভালো ছিল না। যাদব তাহাকে প্রায়ই অর্থ সাহায্য করিয়া পাঠাইতেন। কিছুদিন হইতে তিনি তার পুত্র নরেনকে এইখানে রাখিয়া লেখাপড়া শিখাইবার ইচ্ছা জানাইয়া চিঠিপত্র লিখিতেছিলেন। এই সময়ে তিনি ছেলে লইয়া উত্তরপাড়া হইতে আসিয়া উপস্থিত হইলেন। তাহার স্বামী প্রিয়নাথ সেখানে কি করিতেন তাহা ঠিক করিয়া কেহই বলিতে পারে না। দিন দুয়ের মধ্যে তিনিও আসিয়া পড়িলেন। নরেনের বয়স 16-17। সে চওড়া পাড়ের কাপড় ফের দিয়া পরিত এবং দিনের মধ্যে 8-10 বার চুল আঁচড়াইত। তাহার টেরিটা বাস্তবিকই একটা দেখিবার বস্তু ছিল। আজ সন্ধ্যার পর রান্নাঘরের বারান্দায় সকলে একত্রে বসিয়াছিলেন এবং এলোকেশী তাহার পুত্রের অসাধারণ রূপ গুণের পরিচয় দিতেছিলেন। বিন্দু জিজ্ঞাসা করিল, নরেন, কোন ক্লাসে পড়ো তুমি? নরেন বলিল, 4th ক্লাস, রয়্যাল রিডার, গ্রামার, জিওগ্রাফি, আরও কত কি। ও সব তুমি বুঝবে না মামি। এলোকেশী সগর্বে পুত্রের মুখের দিকে একবার চাহিয়া বিন্দুকে বলল, সে কি এক আধখানা বই ছোট বউ? বইয়ের পাহাড়। কাল বইগুলো বাক্স থেকে বার করে তোমার মামিদের একবার দেখিও তো বাবা। নরেন ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা দেখাবো। বিন্দু বলিল, পাশ করতে এখনো তো দেরি আছে। এলোকেশী বলিলেন, দেরি কি থাকতো ছোট বউ? দেরি থাকতো না। এতদিনে একটা কেন 4টে পাশ করে ফেলতো। শুধু মুখ পোড়া মাস্টারদের জন্যই হচ্ছে না। তার সর্বনাশ হোক। বাছাকে সে কি বিষ নজরে দেখেছে তা সেই জানে। ওকে কি তুলে দিচ্ছে? দিচ্ছে না। হিংসা করে বছরের পর বছর একটা ক্লাসেই ফেলে রেখেছে। বিন্দু বিস্মিত হইয়া কহিল, কই, এরকম তো হয় না। এলোকেশী বললেন, হচ্ছে, আবার হয় না। মাস্টারগুলো সব একজোট হয়ে ঘুষ চায়। আমি গরিব মানুষ, ঘুষের টাকা কোথা থেকে জোগাই বলতো? বিন্দু চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা আন্তরিক দুঃখিত হইয়া বলিলেন, এমন করে কি কখনো মানুষের পিছনে লাগতে আছে? সেটা কি ভালো কাজ? কিন্তু আমাদের এখানে ও সব নেই। আমাদের অমূল্য তো ফি বছর ভালো ভালো বই প্রাইজ ঘরে আনে, কিন্তু কখনো ঘুষ টুস দিতে হয় না। এই সময় অমূল্য কোথা হইতে আসিয়া আস্তে আস্তে তাহার ছোট মার কোলে গিয়ে বসিল। বসিয়ায় গলা ধরিয়া কানে কানে বলিল, কাল রবিবার, ছোট মা, আজ মাস্টার মশাইকে যেতে বলে দাও না। বিন্দু হাসিয়া বলিল, এই যে ছেলেটিকে দেখছো ঠাকুরজি, এ গল্প পেলে আর উঠবে না। কদম, মাস্টার মশাইকে যেতে বলে দে। অমূল্য আজ আর পড়বে না। নরেন আশ্চর্য হইয়া বলিল, ও কি রে অমূল্য, অত বড় ছেলে, এখনো মেয়ে মানুষের কোলে গিয়ে বসিস? বিন্দু হাসিয়া বলিল, শুধু এই বুঝি, এখনো রাত্রিরে? অমূল্য ব্যাকুল হইয়া তাহার মুখে হাত চাপা দিয়ে বলিল, বলো না ছোট মা, বলো না। বিন্দু বলিল, না। কিন্তু অন্নপূর্ণা বলিয়া বলিলেন, এখনও রাত্রিরে ছোট মার কাছেই শোয়। বিন্দু বলিল, শুধু শোয়া দিদি, সমস্ত রাত্রির বাদুড়ের মতো আঁকড়ে ধরে ঘুমোয়। অমূল্য লজ্জায় তাহার ছোট মার বুকের মধ্যে মুখ লুকাইয়া রহিল। নরেন কহিল, ছি ছি, তুই কি রে, তুই ইংরেজি পড়িস না? অন্নপূর্ণা বলিলেন, পড়ে বই কি, স্কুলে ও তো ইংরাজিই পড়ে। নরেন বলল, ইস, ইংরাজি পড়ে? কই, ইঞ্জিন বানান করুক তো দেখি, তার পড়তে পারলে হয়। এলোকেশী বলিলেন, ও সব শক্ত কথা, ও কি ছেলে মানুষ পারে? অন্নপূর্ণা বললেন, কই অমূল্য,
বানান করো না। অমূল্য কিন্তু কিছুতেই মুখ তুলিল না। বিন্দু তাহার মাথাটা একবার বুকে চাপিয়া ধরিয়া বলিল, তোমরা সবাই মিলে ওকে লজ্জা দিলে ও আর কি করে বানান করে? তারপর এলোকেশীর দিকে চাহিয়া বলিল, ও আমার আসছে বছর পাস দেবে। আমাদের মাস্টারমশাই বলেছেন ও 20 টাকা জলপানি পাবে। ও সেই টাকা দিয়ে ওর কাকার মতো একজোড়া ঘোড়া কিনবে। কথাটা সত্যি হইলেও পরিহাস চলে সবাই হাসিতে লাগিলেন। এলোকেশী বিন্দুকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমার নরেন্দ্রনাথ শুধু কি লেখাপড়াই ভালো, ওর যে আরও কত গুণ বলে শেষ করা যায় না। ও এমনই থিয়েটারে অ্যাক্টও করে যে লোকে শুনে আর চোখে জল রাখতে পারে না। সেই সীতা সেজে কীরকমটি করে বলেছিলে, একবার মামিদের শুনিয়ে দাও তো বাবা। নরেন্দ্র তৎক্ষণাৎ হাঁটু গাড়িয়া বসিয়া হাত জোর করিয়া উচ্চ নাকে সুরে সুর করিয়া আরম্ভ করিয়া দিল, প্রাণেশ্বর কি কুক্ষণে দাসী তব। বিন্দু ব্যাকুল হইয়া উঠিল, ওরে থাম থাম, চুপ কর, বর ঠাকুর ওপরে আছেন। নরেন চমকায়া চুপ করিল। অন্নপূর্ণা ওইটুকু শুনিয়াই মুগ্ধ হইয়া গিয়াছিলেন। বলিলেন, শুনলেই বাকি ঠাকুর দেবতার কথা, এ তো ভালো কথা বউ। বিন্দু বিরক্ত হইয়া বলিলেন, তবে তুমি শোনো ঠাকুর দেবতার কথা, আমরা উঠে যাই। নরেন বলিল, আচ্ছা তবে থাক, আমি সাবিত্রীর পাঠ করি। বিন্দু বলিল, না। এই কণ্ঠস্বর শুনিয়া এতক্ষণে অন্নপূর্ণার চৈতন্য হলো যে ব্যাপারটা অনেক দূরে গিয়াছে এবং এইখানেই তাহার শেষ হইবে না। এলোকেশী নতুন লোক, তিনি ভিতরের কথা বুঝিলেন না। বলিলেন, আচ্ছা এখন থাক, পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে পারে। আহা, গান বাজনায় কি ও কম শিখেছে? দয়মন্তীর সেই কেঁদে কেঁদে গানটি একবার বলিস তো বাবা, তোর মামিরা শুনলে আর ছাড়তে চাইবে না। নরেন বলিল, এক্ষুনি বলবো। রাগে বিন্দুর সর্বাঙ্গ জ্বালা করিতেছিল, সে কথা কহিল না। অন্নপূর্ণা তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, না না, গানটা এখন কাজ নেই এখন। নরেন বলিল, আচ্ছা গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেবো, আমি বাজাতেও জানি। বড় মামি, আচ্ছা ওই পেতলের হাঁড়িটা একবার দাও তো, দেখিয়ে দি। বিন্দু অমূল্যকে উঠিবার ইঙ্গিত করিয়া বলল, যা অমূল্য, ঘরে গিয়ে পড় গে। অমূল্য মুগ্ধ হইয়া শুনিতেছিল, তাহার উঠিবার ইচ্ছা ছিল না। চুপি চুপি বলিল, আরও একটু বসো না ছোট মা। বিন্দু কোনো কথা না বলিয়া তাহাকে তুলিয়া দিয়া সঙ্গে করিয়া ঘরে চলিয়া গেল। সহসা সে কেন যে অমন করিয়া গেল অন্নপূর্ণা তাহা বুঝিলেন এবং পাছে সঙ্গদোষে অমূল্য বিগড়াইয়া যায় এই ভয়ে নরেনের এইখানে থাকিয়া লেখাপড়াও যে সে পছন্দ করিবে না, ইহা সুস্পষ্ট বুঝিয়া তিনি উদ্বিগ্ন হইয়া উঠিলেন। বলিলেন, বাবা নরেন, তোমার ছোট মামিমার সামনে ওই সব একটু টেকটো আর করো না, ও রাগী মানুষ, ও সব ভালোবাসে না। এলোকেশী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন, ছোট বউ ওসব ভালোবাসে না বুঝি? তাই অমন করে উঠে গেল? বটে। অন্নপূর্ণা বলিলেন, হতেও পারে। আরও একটা কথা বাবা, তুমি নিজে খাবে দাবে পড়াশোনা করবে, যাতে মায়ের দুঃখ ঘোচে সেই চেষ্টা করবে। তুমি অমূল্যর সঙ্গে বেশি মিশো না বাবা, ও ছেলে মানুষ, তোমার চেয়ে অনেক ছোট। কথাটা এলোকেশীর ভালো লাগিল না। বলিলেন, সে তো ঠিক কথা, ও গরিবের ছেলে, ওর গরিবের মতোই থাকা উচিত। তবে যদি বললে তো বলি, বড় বউ, অমূল্যটাই তোমার কচি খোকা, আর আমার নরেনেই কি বুড়ো, 1-8 বছরের ছোট বড়কে আর বড় বলে না। আর ও কি কখনো বড়লোকের ছেলে চোখে দেখেনি গা, এই এসে দেখছে। ওদের থিয়েটারের দলে কত রাজা রাজরার ছেলে রয়েছে যে। অন্নপূর্ণা অপ্রতিভ হইয়া বলিলেন, না ঠাকুরজি, সে কথা বলিনি, আমি বলছি। আবার কি করে বলবে বড় বউ? আমরা বোকা বলে কি এতই বোকা যে এ কথাটাও বুঝিনি? তবে দাদা নাকি বললেন নরেন এইখানেই লেখাপড়া করবে, তাই আশা, নইলে আমাদেরও কি দিন চলছিল না। অন্নপূর্ণা লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ভগবান জানেন ঠাকুরজি,
আমি সে কথা বলিনি। আমি বলছি কি, এই যাতে মায়ের দুঃখ ঘুচি যাতে। এলোকেশী বললেন, আচ্ছা তাই তাই, যা নরেন তুই বাইরে গিয়ে বস গে, বড় লোকের ছেলের সঙ্গে মিশিস নে, বলিয়া ছেলেকে ঠেলিয়া তুলিয়া দিয়া নিজেও চলিয়া গেলেন। অন্নপূর্ণা ঝড়ের মতো বিন্দুর ঘরে ঢুকিয়া কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলেন, হ্যালা, তোর জন্য কি কুটুম কুটুম্বিতেও বন্ধ করতে হবে? কি করে চলে এলি বলতো? বিন্দু অত্যন্ত সহজভাবে জবাব দিল, কেন বন্ধ করতে হবে দিদি? আত্মীয় কুটুম্ব নিয়ে তুমি মনের সুখে ঘর করো, আমি ছেলে নিয়ে পালাই। এই পালাবি কোথায় শুনি? বিন্দু কহিল, যাবার দিন তোমায় ঠিকানা বলে দিয়ে যাব, ভেবো না। অন্নপূর্ণা বলিলেন, সে আমি জানি, যাতে 5 জনের কাছে মুখ দেখাতে পারবো না, সে কি তুই না করে ছাড়বি? চিরকালটা এই বউ নিয়ে আমার হাড় মাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, বলিয়া বাহির হইয়া যাইতেছিলেন। মাধবকে ঘরে ঢুকিতে দেখিয়া আবার জ্বলিয়া উঠিলেন, না ঠাকুরপো, তোমার আর কোথাও গিয়ে থাকো গে, না হয় ওই বউটিকে বিদেয় করো, আমি আর রাখতে পারবো না, আজ তা স্পষ্ট করে বলে গেলুম, বলিয়া চলিয়া গেলেন। মাধব আশ্চর্য হইয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? বিন্দু বলিল, জানি নে, বড় গিন্নি বলেছে, দাও আমাকে বিদেয় করে দাও। মাধব আর কিছু বলিল না, টেবিলের উপর হইতে খবরের কাগজটা তুলিয়া লইয়া বাহিরের ঘরে চলিয়া গেল। ঠাকুরজি দেখিতে বোকার মতন ছিলেন, কিন্তু সেটা ভুল। তিনি যেই দেখিলেন নিঃসন্তান ছোট বউয়ের অনেক টাকা, তিনি তক্ষুনি সেই দিকে ঢলিলেন এবং প্রতি রাত্রে স্বামী প্রিয়নাথকে একবার করিয়া ভৎসনা করিতে লাগিলেন, তোমার জন্যই আমার সব গেল, তোমার কাছে মিছিমিছি পড়ে না থেকে এখানে থাকলে আজ আমি রাজার মা, আমার অমন সোনার চাঁদ ফেলে কি আর ওই কালভূতের মতো ছেলেটাকে ছোট বউ? বলিয়া একটা সুদীর্ঘ নিঃশ্বাসের দ্বারা ওই কালভূতের সমস্ত পরমায়ুটাকে নিঃশেষে উড়াইয়া দিয়া গরিবের ভগবান আছেন বলিয়া উপসংহার করিয়া চুপ করিয়া শুইতেন। প্রিয়নাথ মনে মনে নিজের বোকামির জন্য অনুতাপ করিতে করিতে ঘুমাইয়া পড়িতেন। এমনি করিয়া এই দম্পতিটির দিন কাটিতেছিল এবং ছোট বউটির প্রতি ঠাকুরজির স্নেহ প্রীতি বন্যার মতো ফুলিয়া ফাঁপিয়া উঠিতেছিল। আজ দুপুরবেলা তিনি বলিতেছিলেন, অমন মেঘের মতো চুল ছোট বউ কিন্তু কোনোদিন বাদ দিয়ে দেখলুম না, আজ জমিদারের বাড়ির মেয়েরা বেড়াতে আসবে, এসো মাথাটা বেঁধে দিই। বিন্দু বলিল, না ঠাকুরজি, আমি মাথায় কাপড় রাখতে পারি না, ছেলে বড় হয়েছে, দেখতে পাবে। ঠাকুরজি অবাক হইয়া বলিলেন, ও আবার কি কথা ছোট বউ, ছেলে বড় বলে স্ত্রী মানুষ চুল বাঁধবে না? আমার নরেন্দ্রনাথ 70-এর মুখে ছাই দিয়ে আরও 6 বছরের বড়, তাই বলে কি আমি মাথা পাতে ছেড়ে দেব? বিন্দু বলিল, তুমি ছাড়বে কেন ঠাকুরজি, নরেন বরাবর দেখে আসছে, ওর কথা আলাদা, কিন্তু অমূল্য হঠাৎ আজ আমার মাথায় খোপা দেখলে হাঁ করে চেয়ে থাকবে, হয়তো চেঁচামেচি করবে, না কি করবে, ছি ছি ছি, সে ভারী লজ্জার কথা হবে। অন্নপূর্ণা হঠাৎ সেই দিক দিয়া যাইতেছিলেন, বিন্দুর দিকে চাহিয়া সহসা দাঁড়াইয়া পড়িয়া বলিল, তোর চোখ ছলছল করছে কেন রে ছোট বউ, আয় তো গা দেখি। বিন্দু এলোকেশীর সামনে ভারী লজ্জা পাইয়া বলল, কি রোজ গা দেখবে, আমি কি কচি খুঁকি, অসুখ করলে টের পাবো না? অন্নপূর্ণা বলিলেন, না তুই বুড়ি, কাছে আয়, ভাদ্র আশ্বিন মাস দিনকাল বড় খারাপ। বিন্দু বলিল, কখনো যাব না, বলছি কিছু হয়নি, বেশ আছে, তবু কাছে আয়। অন্নপূর্ণা বলিলেন, দেখিস ভাড়াস নে যেন, বলিয়া সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিতে চাহিতে চলিয়া গেলেন। এলোকেশী বলল, বড় বউয়ের যেন একটু বাইরের ছিট আছে না? বিন্দু এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল,
ওই রকম ছিট যেন সকলের থাকে ঠাকুরজি। এলোকেশী চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা কি একটা হাতে লইয়া সে পথেই ফিরিয়া যাইতেছিলেন। বিন্দু ডাকিয়া বলিল, দিদি শোনো শোনো, খোঁপা বাঁধবে? অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইলেন। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইয়া এলোকেশীকে বললেন, আমি কত বলেছি ঠাকুরজি ওকে, বলা মিছে। অত চুল তা বাঁধবে না, অত কাপড় গয়না তা পরবে না, অত রূপ তো একবার চেয়ে দেখবে না। ওর সব সৃষ্টি ছাড়া মতিবুদ্ধি। ছেলেও হচ্ছে তেমনই। সেদিন অমূল্য আমাকে কি বললে জানিস ছোট বউ? বলে, কাপড় জামা পরে কি হয়, ছোট মারও তো অত আছে, পরে কি? বিন্দু সগর্বে মুখ তুলিয়া হাসিয়া বলিল, তবে দেখো দিদি, ছেলেকে 10-এর একজন করে তুলতে হলে মায়ের এই রকম সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির দরকার কি না? যদি ততদিন বেঁচে থাকো দিদি, তাহলে দেখতে পাবে, দেশের লোকে দেখিয়ে বলবে, ওই অমূল্যর মা। বলিতে বলিতে তাহার চোখ দুটি সজল হইয়া উঠিল। অন্নপূর্ণা তাহা দেখিতে পাইয়া সস্নেহে বলিলেন, সেই জন্যই তো তোর ছেলের সম্বন্ধে কোনো কথা আমরা কইনি। ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুন। কিন্তু ওই ছেলে বড় হবে, 10-এর একজন হবে, অত আশা আমার মনে ঠাঁই দিইনে। বিন্দু আঁচল দিয়া চোখ মুছিয়া বলিল, কিন্তু ওই একটি আশা নিয়ে আমি বেঁচে আছি দিদি। বাপরে! সহসা তাহার সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। সে লজ্জিত হইয়া জোর করিয়া হাসিয়া বলিল, না দিদি, ও আশায় যদি কোনো দিন ঘা পড়ে তো আমি পাগল হয়ে যাব। অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। তিনি ছোট জায়ের মনের কথাটা যে জানিতেন না তাহা নহে, কিন্তু তাহার আশা আকাঙ্ক্ষার এমন উগ্র প্রতিচ্ছবি কোনো দিন নিজের মধ্যে এমন স্পষ্ট করিয়া উপলব্ধি করেন নাই। আজ তাহার চৈতন্য হইল, কেন বিন্দু অমূল্য সম্বন্ধে এমন যক্ষের মতো সজাগ, এমন প্রেতের মতো সতর্ক। নিজের পুত্রের এই কামিনীর মুখের দিকে চাহিয়া অনির্বাচনীয় শ্রদ্ধায় মাধুর্যে তাহার মাতৃহৃদয় পরিপূর্ণ হইয়া গেল। তিনি উদ্গত অশ্রু গোপন করিবার জন্য মুখ ফিরাইলেন। ঠাকুরজি বললেন, তা হোক ছোট বউ, আজকে তোমার? বিন্দু তাড়াতাড়ি বাধা দিয়ে বলল, হ্যাঁ ঠাকুরজি, আজ দিদির মাথাটা বেঁধে দাও তো, এ বাড়ি ঢুকে পর্যন্ত কখনো দেখিনি, বলিয়া মুখ টিপিয়া হাসিয়া চলিয়া গেল। দিন 5-6 পরে একদিন সকালবেলা বাটির পুরাতন নাপিত যাদবের ক্ষৌরকর্ম করিয়া উপর হইতে নামিয়া যাইতেছিলেন। অমূল্য আসিয়া তাহার পথ রোধ করিয়া বলিল, কৈলাসদা, নরেন্দার মতো চুল ছাঁটতে পারবে? নাপিত আশ্চর্য হইয়া বলল, সে কি রকম দাদাবাবু? অমূল্য নিজের মাথার নানা স্থানে নির্দেশ করিয়া বলিল, দেখো, এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এই ঘাড়ের কাছে এক্কেবারে ছোট ছোট, পারবে ছাঁটতে? নাপিত হাসিয়া বলিল, না দাদা, ও আমার বাবা এলেও পারবে না। অমূল্য ছাড়িল না, সাহস দিয়া কহিল, ও শক্ত নয় কৈলাসদা, এইখানে 12 আনা, এইখানে 6 আনা। নাপিত নিষ্কৃতি লাভের উপায় করিয়া বলিল, কিন্তু আজ কি বার? তোমার ছোট মা হুকুম না দিলে তো ছাড়তে পারি নে দাদা। অমূল্য বলল, আচ্ছা দাঁড়াও, আমি জেনে আসি, বলিয়া এক পা গিয়ায় ফিরিয়া আসিয়া বলিল, আচ্ছা তোমার ছাতাটা একবার দাও, না হলে তুমি পালিয়ে যাবে, বলিয়া জোর করিয়া সে ছাতিটা টানিয়া লইয়া ছুটিয়া চলিয়া গেল। ঝড়ের মতো ঘরে ঢুকিয়া বলিল, ছোট মা, শিগগির একবার এসো তো। ছোট মা সবে মাত্র শান সারিয়া আন্নিকে বসিতেছিল, ব্যস্ত হইয়া বলিল, ওরে ছুসনে, আন্নিক করছি। আন্নিক পরে করো ছোট মা, একবারটি বাইরে এসে হুকুম দিয়ে যাও, নইলে চুল ছেঁটে দেয় না, সে দাঁড়িয়ে আছে। বিন্দু কিছু আশ্চর্য হইল। তাহার চুল ছাঁটাইবার জন্য চিরদিন মারামারি করিতে হয়, আজ সে কেন স্বেচ্ছায় চুল ছাঁটিতে চাহিতেছে? বুঝিতে না পারিয়া সে বাহিরে আসিতেই নাপিত কহিল,
বড় শক্ত ফরমাস হয়েছে মা, নরেনবাবুর মতো 12 আনা, 6 আনা, 3 আনা, 2 আনা, 1 আনা এমনই করে ছাঁটতে হবে। ও কি আমি পারবো? অমূল্য বলিল, খুব পারবে। আচ্ছা দাঁড়াও, আমি নরেনদাকে ডেকে আনি বলিয়া ছুটিয়া গেল। নরেন বাড়ি ছিল না। খানিক খোঁজাখুঁজি করিয়া ফিরিয়া আসিয়া বলিল, সে নেই। আচ্ছা নাই থাকলো, ছোট মা তুমি দাঁড়িয়ে থেকে দেখিয়ে দাও, বেশ করে দেখো। এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এইখানে খুব ছোট ছোট। তাহার ব্যগ্রতা দেখিয়া বিন্দু হাসিয়া বলিল, আমি এখন আহ্নিক করব যে রে? আহ্নিক পরে করো, নইলে ছুঁয়ে দেব। বিন্দু অজ্ঞতা দাঁড়াইয়া থাকিতে লাগিল। নাপিত চুল কাটিতে লাগিল। বিন্দু চোখ টিপিয়া দিল। সে সমস্ত চুল সমান করিয়া কাটিয়া দিল। অমূল্য মাথায় হাত বুলাইয়া খুশি হইয়া বলিল, এই ঠিক হয়েছে বলিয়া লাফাইতে লাফাইতে চলিয়া গেল। নাপিত ছাতি বগলে করিয়া বলিল, কিন্তু মা, কাল এ বাড়িতে ঢোকা আমার শক্ত হবে। বামুন ঠাকুরুন ভাত দিয়া ডাকাডাকি করিতেছিল। বিন্দু রান্নাঘরের একধারে বসিয়া বাটিতে দুধ সাজাইতে সাজাইতে শুনিতে পাইল, অমূল্য বাড়িময় কাকার চুল আঁচড়াইবার বুরুষ খুঁজিয়া ফিরিতেছে। খানিক পরে সে কাঁদিয়া আসিয়া বিন্দুর পিঠের উপর ঝুঁকিয়া পড়িল। কিচ্ছু হয়নি ছোটমা, সব খারাপ করে দিয়েছে, কাল তাকে আমি মেরেই ফেলব। বিন্দু আর হাসি চাপিতে না পারিয়া অমূল্যকে পিঠ হইতে ছাড়িয়া দিয়া রাগে কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি কি কানা? চোখে দেখতে পাও না? অন্নপূর্ণা কান্নাকাটি শুনিয়া ঘরে ঢুকিয়া সমস্ত শুনিয়া বলিলেন, তার আর কি, কাল ঠিক করে কেটে দিতে বলবো। অমূল্য আরও রাগিয়া গিয়ে বলিল, কাল কি করে 12 আনা হবে? এইখানে চুল কই? অন্নপূর্ণা শান্ত করিবার জন্য বললেন, 12 আনা না হয় 8 আনা 10 আনা তো হতে পারবে। ছাই হবে, 8 আনা 10 আনা কি ফ্যাশন? নরেনদাকে জিজ্ঞাসা করো, 12 আনাই চাই। সেদিন অমূল্য ভালো করিয়া ভাত খাইল না, ফেলিয়া ছড়াইয়া উঠিয়া গেল। অন্নপূর্ণা বলিলেন, তোর ছেলের টেরি বাগাইবার শখ হলো কবে থেকে রে? বিন্দু হাসিল, কিন্তু পরক্ষণেই গম্ভীর হইয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, দিদি, তুচ্ছ কথা, তাই হাসছি বটে, কিন্তু ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে। ও সব জিনিসের শুরু এমন করেই হয়। অন্নপূর্ণার কথা কহিতে পারিলেন না। দুর্গাপুজো আসিয়া পড়িল। ও পাড়ার জমিদারদের বাড়ি আমোদ আহ্লাদের প্রচুর আয়োজন হইয়াছিল। 2 দিন পূর্ব হইতে নরেন তাহার মধ্যে মগ্ন হইয়া গেল। সপ্তমীর রাতে অমূল্য আসিয়া ধরিল, ছোটমা, যাত্রা হচ্ছে, দেখতে যাব। ছোটমা বললেন, হচ্ছে না হবে রে? অমূল্য বলিল, নরেনদা বলেছে 3টে থেকে শুরু হবে। এখন সমস্ত রাত্রি হিমেই পড়ে থাকবি? সে হবে না, কাল সকালে তোর কাকার সঙ্গে যাস, খুব ভালো জায়গা পাবি। অমূল্য কাঁদো কাঁদো হইয়া বলিল, না, পাঠিয়ে দাও, কাকা হয়তো যাবে না, নয়তো কত বেলায় যাবেন। বিন্দু বলিল, 3টে-4টের সময় যাত্রা শুরু হলে চাকর দিয়ে পাঠিয়ে দেব, এখন শো। অমূল্য রাগ করিয়া শয্যার এক প্রান্তে গিয়ে দেয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইয়া রহিল। বিন্দু টানিতে গেলে সে হাত সরাইয়া দিয়া শক্ত হইয়া পড়িয়া রহিল। তারপর কিছুক্ষণের নিমিত্ত সকলেই বোধ করি একটু ঘুমাইয়া পড়িয়াছিলেন। বাহিরের বড় ঘড়িতে ঘড়ির শব্দে অমূল্যর উদ্বিগ্ন নিদ্রা ভাঙিয়া গেল। সে উৎকর্ণ হইয়া গণিতে লাগিল, 1টা, 2টো, 3টে, 4টে। ধরফর করিয়া সে উঠিয়া বসিয়া বিন্দুকে সজোরে নাড়া দিয়া তুলিয়া দিল, বলিল, ওঠ ওঠ ছোটমা, 3টে-4টে বেজে গেল। বাহিরের ঘড়িতে বাজিতে লাগল 5টা, 6টা, 7টা, 8টা। অমূল্য কাঁদিয়া ফেলিল, বলল, 7টা 8টা বেজে গেল, কখন যাব? বাহিরের ঘড়িতে তখনও বাজিতে লাগল 9টা, 10টা, 11টা, 12টা। বাজিয়া থামিল। অমূল্য নিজের ভুল বুঝিতে পারিয়া অপ্রতিভ হইয়া চুপ করিয়া শুইল।
ঘরের ওধারে খাটের উপর মাধব শয়ন করিতেন। চেঁচামেচিতে তাহারও ঘুম ভাঙিয়া গিয়াছিল। উচ্চহাস্য করিয়া তিনি বলিলেন, অমূল্য, কি হলো রে? অমূল্য লজ্জায় সাড়া দিল না। বিন্দু হাসিয়া বলিল, ও যে করে আমাকে তুলেছে, ঘরে ধরে আগুন ধরে গেলেও মানুষ অমন করে তোলে না। অমূল্য নিস্তব্ধ হইয়া আছে দেখিয়া তাহার দয়া হইল। সে বলিল, আচ্ছা যা, কিন্তু কারোর সঙ্গে ঝগড়াঝাটি করিস নে। তারপর ভৈরবকে ডাকিয়া আলো দিয়া পাঠাইয়া দিল। পরদিন বেলা 10টার সময় যাত্রা শুনিয়া অমূল্য ঘরে ফিরিয়া আসিয়া কাকাকে দেখাইয়া কইল, কই, আপনি গেলেন না তো? বিন্দু জিজ্ঞাসা করিল, কেমন দেখলি রে? বেশ যাত্রা ছোট মা। কাকা, আজ সন্ধ্যার সময় আবার চমৎকার খ্যামটার নাচ হবে। কলকাতা থেকে 2জন এসেছে, নরেনদা তাদের ডেকেছে, ঠিক ছোট মার মতো। খুব ভালো দেখতে, তারা নাচবে। বাবাকেও বলেছি। বেশ করেছ বলিয়া মাধব হো হো করিয়া হাসিয়া উঠিলেন। রাগে বিন্দুর সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। তোমার গুণধর ভাগ্নের কথা শোনো। অমূল্যকে কহিল, তুই একবারও আর ওখানে যাবি না, হারামজাদা বজ্জাত। কে বললে আমার মতো? নরেন? অমূল্য ভয়ে ভয়ে বলিল, হ্যাঁ, সে ডেকেছে যে। কই নরেন? আচ্ছা, আসুক সে। মাধব হাসি দমন করিয়া বলিলেন, পাগল তুমি। দাদা শুনেছেন, আর গোলমাল করো না। কাজেই বিন্দু কথাটা নিজের মধ্যে পরিপাক করিয়া রাগে পুড়িতে লাগিল। সন্ধ্যার প্রাক্কালে অমূল্য আসিয়া অন্নপূর্ণাকে ধরিয়া বসিল। দিদি, পূজা বাড়িতে নাচ দেখতে যাব, দেখে এক্ষুনি ফিরে আসব। অন্নপূর্ণা কাজে ব্যস্ত ছিলেন। বলিলেন, তোর মাকে জিজ্ঞেস করগে। অমূল্য জেদ করিতে লাগিল, না দিদি, এক্ষুনি ফিরে আসব, তুই বল যাই। অন্নপূর্ণা বললেন, না রে না, সে রাগী মানুষ, তাকে বলে যা। অমূল্য কাঁদিতে লাগিল, কাপড় ধরিয়া টানাটানি করিতে লাগিল। তুমি ছোট মাকে বলো না আমি নরেনদার সঙ্গে যাই, এক্ষুনি ফিরে আসব। অন্নপূর্ণা বলিলেন, নরেনের সঙ্গে যদি যাস তো। অমূল্য কথাটা শেষ করিবারও সময় দিল না, এক দৌড়ে বাহির হইয়া গেল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণার কানে গেল বিন্দু খোঁজ করিতেছে। তিনি চুপ করিয়া রহিলেন। খোঁজাখুঁজি ক্রমেই বাড়িতে লাগিল। তখন তিনি বাহিরে আসিয়া বলিলেন, কি নাচ হবে? নরেনের সঙ্গে তাই দেখতে গেছে, এক্ষুনি ফিরে আসবে, তোর কোনো ভয় নেই। বিন্দু কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কে যেতে বলেছে, তুমি? অমূল্য যে সম্মতি না লইয়াই গিয়াছে এ কথা অন্নপূর্ণা ভয়ে স্বীকার করিতে পারিলেন না। বলিলেন, এক্ষুনি আসবে। বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল। খানিক পরে অমূল্য বাড়ি ঢুকিয়া যেই শুনিল ছোট মা ডাকিতেছে, সে গিয়া তাহার পিতার শয্যার একধারে শুইয়া পড়িল। প্রদীপের আলোকে বসিয়া চোখে চশমা আঁটিয়া যাদব ভগবত পড়িতেছিলেন। মুখ তুলিয়া বলিল, কি রে অমূল্য? অমূল্য সাড়া দিল না। কদম আসিয়া বলিল, ছোট মা ডাকছেন, এসো। অমূল্য তাহার পিতার কাছে সরিয়া আসিয়া বলিল, বাবা, তুমি দিয়ে আসবে, চলো না। যাদব বিস্মিত হইয়া বলিলেন, আমি দিয়ে আসব? কি হয়েছে কদম? কদম বুঝাইয়া বলিল। যাদব বুঝিলেন এই লইয়া একটা কলহ বাঁধবে। একজন নিষেধ করিয়াছে, একজন হুকুম দিয়াছে। তাই অমূল্যকে সঙ্গে করিয়া ছোট বধূর ঘরের বাহিরে দাঁড়াইয়া ডাকিয়া বলিলেন, এইবারটি মাপ করো মা, ও বলছে আর করবে না। সেই রাত্রে দুই জায়ের আহারে বসিলে বিন্দু বলিল, আমি তোমার উপর রাগ করছি নে দিদি, কিন্তু এখানে আমার আর থাকা চলবে না। অমূল্য তাহলে একেবারে বিগড়ে যাবে। আমি যদি মানা না করতাম তাহলে একটা কথা ছিল, কিন্তু নিষেধ করা সত্ত্বেও এত বড় সাহস ওর কি করে হলো? তখন থেকে আমি শুধু এই কথাটাই ভাবছি। তার উপর বজ্জাতি বুদ্ধি দেখেছ, আমার কাছে যায়নি, এসেছে তোমার কাছে। বাড়ি ফিরে যেই শুনেছে আমি ডাকছি, অমনি গিয়ে বড় ঠাকুরকে সঙ্গে করে এনেছে। না দিদি, এতদিন এসব ছিল না। আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকব,
সেও ভালো, কিন্তু এক ছেলে বয়ে যাবে তা নিয়ে সারা জীবন আমি চোখের জলে ভাসতে পারবো না। অন্নপূর্ণা উদ্বিগ্ন হইয়া বলিলেন, তোরা চলে গেলে আমি বা কি করে একলা থাকি বল? বিন্দু ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলল, সে তুমি জানো, আমি যা করব তোমাকে বলে দিলুম। বড় মন্দ ছেলে ওই নরেন। কেন, কি করলে নরেন? আর মনে করো, ওরা যদি দুটি ভাই হতো তাহলে কি করতিস? বিন্দু বলিল, আজ তাহলে চাকর দিয়ে হাত পা বেঁধে জল বিছুটি দিয়ে বাড়ি থেকে দূর করে দিতুম। তাছাড়া যদি দিয়ে কাজ হয় না দিদি, ওদের তুমি ছাড়ো। অন্নপূর্ণা মনে মনে বিরক্ত হইলেন, বললেন, ছাড়া না ছাড়া কি আমার হাতে ছোট বউ? যে ওদের এনেছে তাকে বলকে, আমাকে মিথ্যে গঞ্জনা দিস নে। এসব কথা বড়ঠাকুরকে বলবো কি করে? যেমন করে সব কথা বলিস তেমন করে বলগে। বিন্দু ভাতের থালাটা ঠেলিয়া দিয়া বলল, ন্যাকা বুঝিও না দিদি, আমারও 27-28 বছর বয়স হতে চলল। এ বাড়ির দাসী চাকর নিয়ে কথা নয়, কথা আত্মীয় স্বজন নিয়ে। তুমি বেঁচে থাকতে এসব কথায় কথা বলতে গেলে বড়ঠাকুর রাগ করবেন না? অন্নপূর্ণা বললেন, রাগ নিশ্চয়ই করবেন, কিন্তু আমি বললে আমার আর মুখ দেখাবেন না। হাজার হই আমরা পর, ওরা ভাই বোন, সেটা দেখিস না কেন? তাছাড়া আমি বুড়ো মাগি, এই তুচ্ছ কথা নিয়ে নেচে বেড়ালে লোকে পাগল বলবে না? বিন্দু ভাতের থালাটা হাত দিয়ে আরও খানিকটা ঠেলিয়া দিয়া গুম হইয়া বসিয়া রহিল। অন্নপূর্ণা বুঝিলেন সে কেবল ভাসুরের ভয়ে চুপ করিয়া গেল। বলিলেন, হাত তুলে বসে রইলি? ভাতের থালাটা কি অপরাধ করলে? হঠাৎ বিন্দু নিঃশ্বাস ফেলিয়া বলিল, আমার খাওয়া হয়ে গেছে। অন্নপূর্ণা তাহার ভাব দেখিয়া আর জিদ করিতে সাহস করিলেন না। শুইতে গিয়া বিন্দু বিছানায় অমূল্যকে দেখিতে না পাইয়া ফিরিয়া আসিয়া বলিল, সে গেল কোথায়? অন্নপূর্ণা বললেন, আজ দেখছি আমার বিছানায় শুয়ে ঘুমোচ্ছে, যাই তুলে দিই গে। না না থাক বলিয়া বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল। অর্ধেক রাত্রে বিন্দুর সতর্ক নিদ্রা অন্নপূর্ণার ডাকে ভাঙিয়া গেল। কি দিদি? অন্নপূর্ণা বাহির হইতে বললেন, দোর খোল, তোর ছেলে নেই, এত বজ্জাতি আমার বাবা এলেও সইতে পারবে না। বিন্দু দোর খুলিয়া দিতেই তিনি অমূল্যকে সঙ্গে করিয়া ঘরে ঢুকিয়াই বললেন, ঢের হারামজাদা ছেলে দেখেছি ছোট বউ, এমনটি দেখিনি। রাত্রির 2টো বাজে, একবার 2 চোখের পাতা এক করতে দিলে না। এই বলে খিদে পেয়েছে, এই বলে মশা কামড়াচ্ছে, এই বলে জল খাবো, এই বলে বাতাস করো। না ছোট বউ, আমি সমস্ত দিন খাটি খুঁটি, রাত্রিরে একটু ঘুমোতে না পেলে তো বাঁচিনি। বিন্দু হাসিয়া হাত বাড়াইতেই অমূল্য তাহার কোরের ভিতর গিয়া ঢুকিল এবং বুকের উপর মুখ রাখিয়া 1 মিনিটেই মধ্যে ঘুমাইয়া পড়িল। মাধবদীকে বিছানা হইতে পরিহাস করিয়া কহিলেন, শখ মিটল বৌঠান? অন্নপূর্ণা বললেন, আমি শখ করিনি ভাই, উনি নিজেই মায়ের ভয়ে ওখানে গিয়ে ঢুকিয়েছিলেন। তবে আমারও একটা শিক্ষা হলো বটে। আর কি ঘেন্নার কথা ঠাকুরপো, আমাকে বলে কিনা তোমার কাছে শুতে লজ্জা করে। 3 জনেই হাসিয়া উঠিল। অন্নপূর্ণা বলিলেন, আর না, যাই একটু ঘুমাই গিয়ে, বলিয়া চলিয়া গেল। দিন 10 পরে বিন্দুর বাপ মা তীর্থযাত্রার সংকল্প করিয়া মেয়েকে একবার দেখিবার জন্য পালকি পাঠাইয়া দিয়াছিলেন। বিন্দু বড় জায়ের অনুমতি লইয়া 2-3 দিনের জন্য অমূল্যকে লুকাইয়া বাপের বাড়ি যাইবার জন্য উদ্যোগ করিতেছিল। এমন সময় বই বগলে করিয়া স্কুলের জন্য প্রস্তুত হইয়া অমূল্য আসিয়া উপস্থিত হইল। অনতিপূর্বে সে বাহিরে পথের ধারে একটা পালকি দেখিয়া আসিয়াছিল। এখন হঠাৎ পায়ের দিকে নজর পড়িতেই সে থমকিয়া দাঁড়াইয়া পড়িয়া বলিল, পায়ে আলতা পড়েছ কেন ছোট মা? অন্নপূর্ণা উপস্থিত ছিলেন, হাসিয়া ফেলিলেন। বিন্দু বলিল, আজ পড়তে হয়। অমূল্য বারবার আপাদমস্তক নিরীক্ষণ করিয়া বলিল, গায়ে এত গয়না কেন?
অন্নপূর্ণা মুখে আঁচল দিয়া বাহির হইয়া গেলেন। বিন্দু হাসি চাপিয়া বলিল, কবে তোর বউ এসে পড়বে বলে আমাদের কাউকে কিছু পড়তে নেই রে, যা স্কুলে যা। অমূল্য সে কথা কানে নিল না। দিদি অত হাসছে কেন? আমি তো আর স্কুলে যাব না, তুমি কোথায় যাবে? বিন্দু বলল, তাই যদি যাই তোর হুকুম নিতে হবে নাকি? আমিও যাব বলিয়া সে বই লইয়া বাহিরে চলিয়া গেল। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বললেন, ও যে অত সহজে স্কুলে যাবে মনে হয় না। কিন্তু কি শিয়ানা দেখেছিস? বলে, আলতা পরেছ কেন? গায়ে অত গয়না কেন? কিন্তু আমি বলি নিয়ে যা, নইলে ফিরে এসে তোকে দেখতে না পেলে ভারী হাঙ্গামা করবে। বিন্দু বলিল, তুমি কি মনে করেছ দিদি সে স্কুলে গেছে? কোথায় লুকিয়ে বসে আছে, দেখো ঠিক সময়ে হাজির হবে। ঠিক তাহাই হইল, সে লুকাইয়াছিল। বিন্দু অন্নপূর্ণার পায়ের ধুলা লইয়া পালকিতে উঠিবার সময় কোথা হইতে বাহির হইয়া তাহার আঁচল ধরিয়া দাঁড়াইল। দুই জায়ের হাসিয়া উঠিলেন। অন্নপূর্ণা বলিলেন, যাবার সময় আর মারধর করিসনি, নিয়ে যা। বিন্দু বলিল, তা নিয়ে গেলুম দিদি, কিন্তু কোথাও যে আমার এক পা নড়বার জো নাই, এ তো বড় বিপদের কথা হলো। অন্নপূর্ণা বললেন, যেমন করেছিস তেমন হবে তো। অমূল্য, থাক না তুই দুদিন আমার কাছে। অমূল্য মাথা নাড়িয়া বলিল, না না, তোমার কাছে থাকতে পারবো না বলিয়া আগেই সে পালকিতে গিয়া বসিল। বিন্দু বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিবার দিন দশেক পরে একদিন মধ্যাহ্নে অন্নপূর্ণা তাহার ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, ছোট বউ। ছোট বউ এক রাশ ময়লা জামা কাপড় সম্মুখে স্তব্ধ হইয়া বসিয়াছিল। অন্নপূর্ণা বলিলেন, ধোপা এসেছে বউ। ছোট বউ কথা কহিল না। অন্নপূর্ণা এইবার তাহার মুখের ভাব লক্ষ্য করিয়া ভয় পাইলেন। উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে? বিন্দু আঙুল দিয়া ছোট ছোট দুই টুকরো পোড়া সিগারেট দেখাইয়া দিয়া বলিল, অমূল্যর জামার পকেট থেকে বেরুল। অন্নপূর্ণা নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। বিন্দু সহসা কাঁদিয়া ফেলিয়া বলিল, তোমার দুটি পায়ে পড়ি দিদি, ওদের বিদায় করো, না হয় আমাদের কোথাও পাঠিয়ে দাও। অন্নপূর্ণা জবাব দিতে পারিলেন না, আরও কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চলিয়া গেলেন। অপরাহ্নে অমূল্য স্কুল হইতে ফিরিয়া খাবার খাইয়া খেলা করিতে গেল। বিন্দু একটি কথাও বলিল না। ভৈরব চাকর নালিশ করিতে আসিল, নরেনবাবু বিনা দোষে তাহাকে চপেটাঘাত করিয়াছে। বিন্দু বিরক্ত হইয়া বলিল, দিদিকে বলগে। আদালত হইতে ফিরিয়া আসিয়া মাধব কাপড় চোপড় ছাড়িতে ছাড়িতে কি একটা ক্ষুদ্র পরিহাস করিতে গিয়া ধমক খাইয়া চুপ করিল। অদৃশ্যে যে কত বড় ঝড় ঘনাইয়া উঠিতেছে বাড়ির মধ্যে তাহা কেবল অন্নপূর্ণাই টের পাইলেন। উৎকণ্ঠায় সমস্ত সন্ধ্যাটা ছটফট করিয়া এক সময়ে নির্জনে পাইয়া তিনি ছোট বউয়ের হাতখানি ধরিয়া ফেলিয়া মিনতিস্বরে বলিলেন, হাজার হোক সে তোরই ছেলে, এইবারটি মাপ কর, বরং আড়ালে ডেকে ধমক দে। বিন্দু বলিল, আমার ছেলে নয়, সে কথা আমিও জানি, তুমিও জানো। মিছামিছি কতকগুলো কথা বাড়িয়ে দরকার কি দিদি? অন্নপূর্ণা বললেন, আমি নয়, তুই তো ওর মা, আমি তোকেই তো দিয়েছি। যখন ছোট ছিল খাইয়েছি, পড়িয়েছি, এখন বড় হয়েছে। তোমাদের ছেলে তোমরা নাও, আমাকে এবার রেহাই দাও বলিয়া বিন্দু চলিয়া গেল। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।